হিমালয়ের কোলে সিকিম রাজ্যটি স্বপ্নের মতো সুন্দর। এখানে রয়েছে বেশ কিছু সুন্দর সুন্দর গ্রাম। এই গ্রামগুলিকে দূর থেকে দেখলে মনে হয় পোস্টকার্ডে আঁকা ছবি, যেখানে ভোরের বাতাস শিশিরানি অনুভূতি দিয়ে যায়। সকাল হয় পাখির পূজনে, সবুজে মোড়া পাহাড়ের কোলে এইরকমই একটি নতুন গ্রামের খোঁজ আমরা নিয়ে এসেছি। এখনো এই পাহাড়ি গ্রামটি ভিড় থেকে অনেক দূরে। শান্ত নিরিবিলি এই গ্রামের সৌন্দর্য আপনার মন ভরিয়ে দেবে। তার সাথে সিকিমের সবচেয়ে বড় ঐতিহ্যশালী মঠের তিব্বতী স্থাপত্যের সেরা স্বাদ নিতে পারেন। আজ 6 এপ্রিল 2024 সকালবেলায় আমরা পেলিং থেকে রওনা দিয়েছি বরংয়ের উদ্দেশ্যে। গত পর্বে আপনাদের দেখিয়েছিলাম যাবার পথে প্রথমে আমরা যাই পেমেয়াংসা মনেস্ট্রি। ওখানে কিছু সময় কাটিয়ে আমরা চলে যাই বার্ড পার্কে। পাখিদের সাথে বেশ কিছুটা সময় কাটানোর পরে আমরা চলে যাই রাবডাংসা ধ্বংসাবশেষ দেখতে। ঐতিহাসিক স্থানে অনেকটা সময় কাটিয়ে আমরা রওনা দিয়ে দিলাম রা বাংলার উদ্দেশ্যে। এই পর্বে আমরা প্রথমেই যাব রা বাংলা। ওখানে বুদ্ধ পার্ক দেখে তারপর ওখান থেকে আমরা যাব আমাদের আজকের গন্তব্য বরংয়ে। পেলিং থেকে রা বাংলা বুদ্ধ পার্কের দূরত্ব 46 কিলোমিটার, যেতে সময় লাগে আনুমানিক 2 ঘন্টা। এনজিপি থেকে রা বাংলা দূরত্ব প্রায় 142 কিলোমিটার, যেতে সময় লাগে আনুমানিক 5 থেকে 5.5 ঘন্টা। এনজিপি থেকে যে গাড়ি আমরা রিজার্ভ করেছিলাম সেই গাড়ি আমাদের দরা পেলিং ঘুরিয়ে আজ রা বাংলা দেখিয়ে বরং নিয়ে যাবে। মাউন্ট গোচালাতে দাঁড়িয়ে পড়লাম চা বিরতি নেবার জন্য। চা খেয়ে আবার এগিয়ে চললাম। পৌঁছে গেলাম রা বাংলা বাজারে। এখান থেকে বুদ্ধ পার্ক আরো 2 কিলোমিটার উপরে। আসার পথে রাস্তার মাঝে মাঝে 2-3 কিলোমিটার রাস্তা খারাপ ছিল, রাস্তার কাজ চলছে, গাড়ি খুব ধীর গতিতেই ওখানে চলছিল। এখানে বেশ একটু ভালো রাস্তা পাওয়াতে ড্রাইভার দাদা গাড়ির গতি অনেকটাই বাড়িয়ে দিলেন। এই রা বাংলা নামচি জেলার নামচি শহরের কাছে 8000 ফিট উচ্চতায় অবস্থিত। আমরা এগিয়ে চলেছি বুদ্ধ পার্কের দিকে। পৌঁছে গেলাম রা বাংলা বুদ্ধ পার্কে। গাড়ি পার্ক করে কিছুটা হেঁটে পার্কের প্রধান গেটের দিকে এগিয়ে যাচ্ছি। গেটে ঢোকার বাম দিকে টিকিট কাউন্টার থেকে 80 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। ফরেনারদের জন্য 200 টাকা, ডিফেন্সের জন্য 50 টাকা এবং স্টুডেন্টদের জন্য 20 টাকা টিকিট মূল্য। গৌতম বুদ্ধের 2550তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছিল 130 ফুট উঁচু ওই বুদ্ধ মূর্তিটি। রা বাংলার বুদ্ধ পার্কটি স্থানীয়ভাবে তথাগত তসাল নামেও পরিচিত। এই পার্কটি 2006 সাল থেকে 2013 সালের মধ্যে নির্মিত হয়েছিল। পার্কটি খোলে সকাল 9টায় এবং বন্ধ হয় বিকেল 6টায়। সুন্দর করে সাজানো সবুজে ঘেরা পার্কের মাঝে বুদ্ধ মূর্তি, পেছনে পাহাড়, অসাধারণ লাগছে। মনের মধ্যে এক অদ্ভুত শান্তির স্রোত বয়ে গেল। সিঁড়ি দিয়ে নিচে নেবে প্রথমেই বাঁদিকে এই শিব মন্দির। হর হর মহাদেব। ভোলেনাথের দর্শন হয়ে গেল। চলুন এবার বুদ্ধ মূর্তির কাছে যাই। 2013 সালের 25শে মার্চ 14তম দলাই লামার দ্বারা পবিত্র করা হয়েছিল বুদ্ধ মূর্তিটি। বুদ্ধ মূর্তিটি নির্মাণ করতে প্রায় 60 টন তামা লেগেছিল। এটি সিকিম রাজ্যের অন্যতম প্রধান তীর্থস্থান। ভেতরে ছবি তোলা নিষেধ, তাই ভেতরের ছবি দেখাতে পারলাম না। বুদ্ধ মূর্তিটির গায়ে অসাধারণ সব কারুকার্য করা। যত দেখছি তত আরো দেখতে ইচ্ছা করছে। এখান থেকে বৃহত্তম হিমালয় পর্বতমালার বিভিন্ন চূড়াগুলি খুব সুন্দর দেখা যায়, কিন্তু এখন কুয়াশার জন্য সেই সুন্দর দৃশ্য দেখা থেকে বঞ্চিত হলাম। মূর্তির আশেপাশের পার্কের প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। স্থানীয় নানা রকম গাছ দিয়ে সাজানো এই পার্ক, একদম শান্ত নিরিবিলি পরিবেশ এখানে। মূর্তির সামনে ডান দিকে কি সুন্দর ম্যাগনোলিয়া ফুল ফুটে আছে। পার্কের ভেতর ফোয়ারাটি চালু হলো। এখন প্রায় 3টে বাজে। আমরা এবার এখান থেকে বেরোবো। এখানে প্রায় ঘন্টা দেড়েক সময় আমরা কাটিয়ে ফেললাম। আপনারা যখনই এখানে আসবেন হাতে বেশ কিছুটা সময় নিয়ে আসবেন। সত্যি এখানকার পরিবেশ অতুলনীয়। এরপর আমরা রওনা দিলাম আমাদের আজকের শেষ গন্তব্য দক্ষিণ সিকিমের ছোট্ট একটি অফবিট গ্রাম বরং, যেটি রা বাংলা থেকে 27 কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের রা বাংলাতে এবার থাকা হলো না, পরে নেক্সট টাইম কখনো আসলে অবশ্যই থাকবো। রা বাংলা বুদ্ধ পার্কের ঠিক সামনে রাস্তার পাশে সব রকম বাজেটের হোটেলই আছে।
আমরা ঘুরে দেখেছিলাম কিছু হোটেল। এখন 3:30 বাজে। বরঙের নেচার ক্যাম্প থেকে নিকেশ আমাদের অনেকবার ফোন করেছে আমরা কতদূর জানার জন্য। ও লাঞ্চ রেডি করে আমাদের জন্য ওয়েট করছে। রাস্তায় আমাদের লাঞ্চ করা হয়নি, আমরা হালকা কিছু খাওয়া দাওয়া করেছি। আমরা রেলং মনিস্ট্রির পাশ দিয়ে যাচ্ছি, আগামীকাল আমরা এখানে আসব। আমরা ওল্ড রেলং মনিস্ট্রি ক্রস করলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বরং পৌঁছে যাব। আমরা পৌঁছে গেলাম বরং নেচার ক্যাম্পে। নিকেশকে ডেকে বললাম, ভাই রুমটা দেখিয়ে তুমি আগে খাবার ব্যবস্থা করো, আমাদের খুব খিদে পেয়েছে। মেন রোড থেকে অল্প সিঁড়ি বেয়ে নেবে ঢালাই রাস্তা ধরে একটু এগোতেই আমরা পৌঁছে গেলাম আমাদের ছোট্ট কটেজে। কাঠ দিয়ে তৈরি কটেজের বারান্দায় বেসিন ও আয়না লাগানো আছে। ট্রিপল বেড, একটি টেবিল, বেতের চেয়ার ও চার্জিং পয়েন্ট সহ ছোট্ট সুন্দর রুম। এটি ওদের স্ট্যান্ডার্ড ক্যাটাগরি রুম। ডিলাক্স রুম আপনাদের আমি পরে দেখাচ্ছি। বাথরুমটি ছোট, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। ফ্রেশ হয়ে চললাম ডাইনিং রুমে। মন চাইছে আগে আশপাশটা ঘুরে দেখি, কিন্তু পেট সায় দিচ্ছে না। সে বলছে আগে আমায় দেখো, তারপর তুমি হোমস্টেটা ঘুরে দেখো। এটি হচ্ছে ডাইনিং হল, খুব সুন্দর করে গাছ দিয়ে সাজানো। এইরকম খোলামেলা পরিবেশে খাবার মজাটাই আলাদা। নিকেশ আমাদের জন্য টেবিলে সাজিয়ে দিল ভাত, ডাল, আলুর তরকারি, ডিমের ঝোল, স্যালাড ও পাঁপড়। সবাই খেতে বসে কোনো কথা বলেনি। খাবার শেষ করেই সবার মুখে বুলি ফুটেছে। খুব ভালো খেলাম, স্যালাডটা তো দারুণ বানিয়েছিল। চলুন এবার নেচার ক্যাম্পটা ঘুরে দেখি। পাহাড়ের কোলে জঙ্গল ঘেরা এই হোমস্টে। সূর্য অস্ত যাচ্ছে, আকাশ মেঘলা, দূরের পাহাড়গুলো মেঘের আড়ালে লুকিয়ে আছে। এ এক মনোরম দৃশ্য। এখানে পাহাড়ের ধাপে ধাপে 6-7টা কটেজ আছে। কটেজগুলো কাঠের তৈরি ও উপরে টিন দেওয়া। চলুন এবার নিচের দিকে ওই কটেজগুলোর কাছে যাই। ওই কটেজগুলো ডিলাক্স কটেজ। কটেজের সামনে লনে বসে নির্মল শান্তিপূর্ণ পরিবেশে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। নানা রকম গাছপালা দিয়ে খুব সুন্দর করে সাজানো এই নেচার ক্যাম্প। মেঘ কুয়াশার আড়ালে লুকিয়ে থাকা তুষারাবৃত চূড়াগুলি আশা করি কাল সকালে কুয়াশার চাদর সরিয়ে আমাদের চোখে ধরা দেবে। সবাই রেডি হয়ে গিয়েছে, আমরা অন্ধকার নাবার আগে গ্রামটি ঘুরে আসি। এখানে বনফায়ার করা হয়। নিকেশ বলেছে বারবিকিউ করতে চাইলে আগে থেকে জানাতে হবে, কারণ এখান থেকে মেন মার্কেট অনেক দূরে, অ্যারেঞ্জ করতে সময় লাগে। এখান থেকে আমাদের পুরো হোমস্টেটা দেখা যাচ্ছে। আমরা এখন লোয়ার বরঙে আছি। সিকিমের এই অফবিট গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5800 ফিট উচ্চতায় অবস্থিত। চলুন এবার পায়ে হেঁটে গ্রামটা ঘুরে দেখি। চুপচাপ শান্ত একদম পরিবেশ। দূরে কিছু গাছ কাটার একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। পাহাড়ের গায়ে ছোট্ট গ্রাম বরং। আমাদের মতো প্রকৃতিপ্রেমী মানুষের কাছে বরঙের এই প্রশান্তিময় পরিবেশ সত্যিই লোভনীয়। বাচ্চাটাকে গ্রামের স্কুল কোথায় জিজ্ঞাসা করাতেও আঙ্গুল দিয়ে সামনে দেখিয়ে দিল। সানলাইট, সানলাইট। ও ইয়া। স্কুল খুঁজতে খুঁজতে আমরা প্রায় অনেকটা রাস্তা হেঁটে ফেললাম। এইটুকু রাস্তাতে আমরা 2-4টে বাড়ি দেখলাম। এই জায়গাটি প্রত্যন্ত গ্রামের মধ্যেই পড়ে। হাঁটতে হাঁটতে আমরা উপরি পাওনা হিসাবে অনেক নাম না জানা পাখির ডাক শুনলাম। ঝরে পড়া শুকনো পাতার উপর দিয়ে খসখস শব্দ করে আমরা এগিয়ে চলেছি। অবশেষে আমরা পৌঁছালাম বরঙের গভর্নমেন্ট প্রাইমারি স্কুলের সামনে। প্রাইমারি স্কুলের বিল্ডিংটি 2 তলা। স্কুলের সামনে মাঠে ছোটরা ক্রিকেট খেলছে। একবার ভাবলাম বাচ্চাদের সাথে ক্রিকেট খেলতে নেমে যাই, কিন্তু অন্ধকার হয়ে আসছে, আমাদের হোমস্টেতে ফিরতে হবে। আমরা অনেকটা পথ চলে এসেছি হোমস্টে থেকে। আমাদের দেখে এগিয়ে আসলেন ইনি আদর খাওয়ার জন্য। এবার এখান থেকে বেরোবো, গ্রামের অন্য দিকটা ঘুরে দেখি। চলুন যাই। অন্ধকার হয়ে আসছে, পাহাড়ে গায়ে সন্ধ্যা নামছে, চারিপাশে আস্তে আস্তে আলো কমে যাচ্ছে।
এই যে গাছ কাটছে এখানে। গ্রামের রাস্তার পাশে পুরোটাই এলাচ বাগানে ভর্তি। পৌঁছে গেলাম হোমস্টের কাছাকাছি। অন্ধকার নেমে আসছে, মেঘ তো করেই আছে, বৃষ্টিও পড়ছে দু এক ফোঁটা, হালকা একটা ঠান্ডা হাওয়া বইছে। ওই দেখুন কিরকম মেঘ করেছে, বৃষ্টি একটা ভালোই আসবে বলে মনে হচ্ছে। পাহাড়ি গ্রামে সন্ধ্যা এক অনন্য সুন্দর অভিজ্ঞতা। পাহাড়ি গ্রামে সন্ধ্যার সময় প্রকৃতি যেন এক অপূর্ব রূপ ধারণ করে। চারপাশে সবুজ গাছপালা আর পাহাড়ির ঢাল ঘিরে থাকা মেঘের আনাগোনা একটি রোমান্টিক পরিবেশ সৃষ্টি করে। রাতের নীরবতার আগে এই সময়টা যেন প্রকৃতির সাথে আমাদের এক মেলবন্ধনের মুহূর্ত। অন্ধকার নেমে আসলো। ওই দূরের গ্রাম থেকে আসা ক্ষীণ আলোকবিন্দু রাতের অন্ধকারে ঝিকমিক করছে, যা একটি নিস্তব্ধ কিন্তু রহস্যময় সৌন্দর্যের অনুভূতি দিচ্ছে। এর মধ্যেই আমাদের ডাক পড়ে গেল চা ও ভেজ পকোড়া খাবার। চলুন আপনাদের এবার রিল্যাক্স রুমটা দেখাই। ছোট্ট একটা আলমারি, ছোট্ট টেবিল, একটি চেয়ার, চার্জিং পয়েন্ট, ট্রিপল বেড দিয়ে খুব সুন্দর করে সাজানো রুমটি। বাথরুমটা স্ট্যান্ডার্ড রুমের বাথরুম থেকে একটু বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে। সবাই মিলে অনেকক্ষণ গল্প আড্ডা চললো। গাড়ির ড্রাইভার চন্দ্রভাইও আমাদের আড্ডাতে যোগ দিয়েছিলেন। রাত 9টা বাজে। নিকেশ ডিনার করার জন্য আমাদেরকে ডাকলো। আমরা সবাই ডাইনিং রুমে চলে আসলাম। রাতের বেলায় ডাইনিং রুমটি বেশ অন্যরকম লাগছে। আমাদের রাতের মেনু রুটি, ভাত, ডাল, চিকেন ও আলুর তরকারি। আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা রুমের দিকে যাচ্ছি। হোমস্টের খাওয়া দাওয়া খুবই ভালো। অতিথি আপ্যায়নে কোনো রকম ত্রুটি এরা রাখেনি। রাত বাড়ার সাথে সাথে ঠান্ডাও বেড়েছে। এখন প্রায় 10-12 ডিগ্রি টেম্পারেচার হবে। একটা মৃদু বাতাস বয়ে চলেছে। রাতের নীরবতার মাঝে মাঝে পাখিদের ডাক ঝিঝি পোকার শব্দের সাথে মিলে একটা নিঃশব্দ গল্প তৈরি করেছে। মাথার ওপর কালো অন্ধকার আকাশ, চাঁদের দেখা নেই, তারারাও মেঘের আড়ালে। দূরের পাহাড়গুলো অদৃশ্য হয়ে গেছে। পাহাড়ের গায়ে জ্বলে থাকা ক্ষীণ আলোগুলো দেখতে দেখতে অনেকক্ষণ সময় কাটালাম। এই রাতের অসামান্য সুন্দর স্মৃতি মনের লকারে বন্ধ করে শুতে চললাম। গুড মর্নিং। এখন সকাল 6টা 15 বাজে। পাহাড়ি গ্রাম বরঙের সকালের এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি আমরা। ওই যে দূরে মেঘে ঢাকা হিমালয়ের বরফে মোড়া চূড়া দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে, অসাধারণ। সকালে ঘুম থেকে উঠেই হিমালয় দর্শন এমন এক মুহূর্ত যা নিজের কাছে স্বপ্নের কোনো দৃশ্য বলে মনে হচ্ছে। এই প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে পাখিদের ডাক। ভোরের শান্ত বাতাসে পাখিরা তাদের সঙ্গীতময় কণ্ঠে একে অপরকে ডেকে চলেছে। তাদের নানা রকম সুরের মেলোডি হোমস্টের পরিবেশকে আরও সুন্দর করে তুলেছে। রোজকার ব্যস্ত জীবনের মধ্যে হাঁপিয়ে পড়া প্রাণ যখনই অক্সিজেন খুঁজবে, তখনই হয়তো এই পাহাড়ি গ্রামের সকালের ছোট্ট স্মৃতি একটু শান্তি আনবে মনের ভিতর। এখন সকাল 7:30 বাজে। আমরা সবাই ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি, আর কিছুক্ষণ পর আমরা রওনা দেব। আজ আমাদের নামচি চারদাম হয়ে ফিরবার কথা ছিল, কিন্তু ড্রাইভার দাদা বললেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নোটিশ দিয়েছে NH10 বন্ধ থাকবে 3-4 দিন, কারণ ভারী বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতি হবে। সেজন্য আমাদেরকে রংপো হয়ে ঘুরে শিলিগুড়ি যেতে হবে। সময়ও খুব বেশি লাগবে। রাস্তা ঘুরে যেতে হবে বলে ড্রাইভার দাদা এক্সট্রা 3000 টাকা দিতে বললেন। আমরা আর দেরি না করে ব্রেকফাস্ট করতে চলে আসলাম। ডাইনিং রুমের পাশেই আর একটা বসার জায়গা রয়েছে, এখানেও বসে আড্ডা দিতে পারেন। এই হচ্ছে হোমস্টের কিচেন। নিকেশ আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করছে। প্রথমেই চলে আসলো গরম চা, তারপর ম্যাগি ও ডিম দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। এই হচ্ছে নিকেশ, খুবই ভালো ছেলে। व्यू आपको हॉट स्प्रिंग मिलेगा, टाइटनिंग व्यू पॉइंट, 2-3 मॉनेस्ट्री है। यहाँ से आपको हॉट स्प्रिंग 3 किलोमीटर का डिस्टेंस है, और गाड़ी भी जाएगा, और पूरा ट्रैकिंग भी है। और यहाँ पे थोड़ा बर्ड का ज्यादा ये देखने को मिलेगा आपको, बहुत सारा टाइप का बर्ड देखने को मिलेगा। और आप लोग भी आइए, मस्त करेंगे। और भैया के वीडियो में थोड़ा सा सपोर्ट कर रही है। বরংকে বাই বাই বলে রওনা দিলাম।
প্রথমেই আমাদের যাবার কথা ছিল বরং মনেস্ট্রি। ড্রাইভার দাদা মঠ পার করে অনেকটা রাস্তা চলে এসেছে, বলছে আর ফিরে যাওয়া যাবে না, এমনিতেই আজ আমাদের অনেকটা রাস্তা ঘুরে যেতে হবে, তাই আমরা আর জোর করলাম না। এনজেপিতে সময় মতো পৌঁছাতে পারবো কিনা সেটা নিয়ে আমরা সবাই একটু চিন্তাতেই আছি। আমরা পৌঁছে গেলাম ওল্ড রেলং মনেস্ট্রির তোরণের সামনে। বরং মনেস্ট্রি না দেখার দুঃখ একটা রয়েই গেল, আগামীতে কখনো আবার আসব। পতাকা দিয়ে খুব সুন্দর করে সাজানো রাস্তাটি। ওল্ড রেলং মনেস্ট্রি সিকিমের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি প্রধান বৌদ্ধ মঠ। একজন বাচ্চা মঙ্ক চাকা লাগানো কাঠের গাড়ি ঠিক করছে। এটা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল, আমরাও এইরকম গাড়ি নিয়ে কত খেলতাম। সামনে এটি ভুটিয়া ট্র্যাডিশনাল হাউস। এই হচ্ছে ওল্ড রেলং মনেস্ট্রি। এটি তিব্বতী বৌদ্ধ ধর্মের কাগিউপা সম্প্রদায়ের অন্তর্গত। এই মঠটি 1768 সালে চোগিয়াল গুরু টেন্ডুপ নামগিয়াল প্রতিষ্ঠা করেছিলেন। মঠটি ঐতিহাসিক ও ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মনাস্ট্রির স্থাপত্যশৈলী অত্যন্ত সুন্দর এবং প্রচুর ধর্মীয় চিত্রকলা রয়েছে। মঠটি এখন বন্ধ আছে। আমাদের পরবর্তী গন্তব্য নিউ রেলং মনাস্ট্রি। আমরা পৌঁছে গেলাম নিউ রেলং মনেস্ট্রি। এটিকে পালচেন চোয়েলিং মঠ নামেও ডাকা হয়। সিকিমের সবচেয়ে বড় এই মঠটি হল রং, ঐতিহ্য এবং অবিশ্বাস্য তিব্বতী স্থাপত্যের অপূর্ব নিদর্শন। মঠটি সারা বিশ্বের বৌদ্ধদের কাছে একটি জনপ্রিয় স্থান। রাবাংলা থেকে এটির দূরত্ব 6 কিলোমিটার। অনেক বড় মনাস্ট্রি, খুব সুন্দর। 1995 সালে 12তম গ্যালতসাপ রিম্পোচে নতুনভাবে এটি নির্মাণ করেন, যা পালচেন চোয়েলিং মনাস্টিক ইনস্টিটিউট নামেও পরিচিত। এই মঠটিতে প্রায় 100-র বেশি সন্ন্যাসী থাকেন। এই মঠটি কাগিউপা বৌদ্ধ সম্প্রদায়ের অন্তর্গত। এই মঠটিতে বিভিন্ন থাঙ্কা এবং চিত্রকর্ম রয়েছে, যা সত্যি অদ্ভুত এবং অতুলনীয়। এই মঠটি পাংলাপসোল নামক ধর্মীয় উৎসবের আয়োজন করে। উৎসবের সময় সন্ন্যাসীরা কাগেদ নৃত্য পরিবেশন করেন। এই অনুষ্ঠানটি খুবই বিখ্যাত এবং আকর্ষণীয়। সুবিশাল এই মঠটি শান্তিপূর্ণ এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মনাস্ট্রিটি ঘুরে দেখলাম, কিন্তু আর একটু সময় নিয়ে দেখলে ভালো হতো। আমাদের বেরোতে হবে, হাতে সময় খুব কম। চলুন এবার রওনা দিই। পাহাড়ে আঁকাবাঁকা পথ ধরে গাড়ি এগিয়ে চললো রাবাংলার উদ্দেশ্যে। এখন সকাল 9:30 বাজে। আমরা রাবাংলা পৌঁছে গেলাম। রাবাংলা বুদ্ধ পার্কের পাশের রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। আবার কোনো এক সময় আসবো, এই বলে রাবাংলাকে বিদায় জানালাম। পৌঁছে গেলাম দামথাংয়ে। এখান থেকে নামচি 13 কিলোমিটার এবং গ্যাংটক 65 কিলোমিটার। আমরা যাব মেরলি 46 কিলোমিটার। যেতে সময় লাগবে ওই ঘন্টা দেড়েক মতো। আমরা পৌঁছে গেলাম নামচি বাজারে। এখান থেকে মেরলি 32 কিলোমিটার। যেতে সময় লাগবে 1 ঘন্টা মতো। এরপর গাড়ি রওনা দিয়ে পৌঁছে গেল মেরলিতে। এই মেরলি ব্রিজ ক্রস করছি আমরা। মেরলি ব্রিজ পার করে ড্রাইভার দাদা চন্দ্র ভাইয়া আমাদের একটি হোটেলে দাঁড় করালেন, বললেন এখানে আপনারা লাঞ্চ করে নিন। আমরা মাছ, ভাত, ডাল, তরকারি, পাঁপড় দিয়ে লাঞ্চ সেরে নিলাম। খাওয়া দাওয়া করে আমরা এবার রওনা দিলাম। তিস্তা ব্রিজ পার করছি। তিস্তা ব্রিজ থেকে নেমে এসেই আমরা এখন বাঁ দিকে যাব দার্জিলিং এর দিকে। দেখুন সামনে রাস্তা বন্ধ, সোজা গেলেই শিলিগুড়ি পৌঁছে যেতাম, কিন্তু আমাদের ঘুরে যেতে হচ্ছে। আমরা তিস্তা বাজার হয়ে লাভার্স পয়েন্ট পার করে এখন পেশক গার্ডেনের পাশ দিয়ে যাচ্ছি। আমরা এখন তাগদার দিকে যাচ্ছি। চা বাগানের মধ্যে রাস্তা ধরে আমাদের গাড়ি ছুটে চলেছে। দারুণ লাগছে, এত সুন্দর লাগছে দুপাশে চা বাগানগুলো। সারি সারি চা গাছ সাজানো রয়েছে এবং সবুজ পাতা দেখলে মনে হচ্ছে যেন সবুজ কার্পেট বিছানা রয়েছে। রাস্তা বন্ধ হওয়ার জন্য ঠিক কিভাবে আমাদের যেতে হচ্ছে ঘুরে, সেই রাস্তাটা ঠিক এরকম।
প্রথমে তিস্তা বাজার, তারপর পেশক টি গার্ডেন, তাকদা, রঙ্গলিওট, নামলিং টি গার্ডেন, তিস্তা ভ্যালি টি গার্ডেন হয়ে NH10-এ উঠব। NH10-এ পৌঁছে গেলাম। ওই দেখুন রাস্তা বন্ধ আছে, পুলিশ পাহারা দিচ্ছে। এই 8-10 কিলোমিটার বন্ধ থাকার জন্য আমাদের কতটা রাস্তা ঘুরে আসতে হলো। বেশ কিছু স্পটও আমরা মিস করলাম, সময় অনেকটা লাগলো। এত পর্যন্ত পৌঁছে একটু চিন্তামুক্ত হলাম যে সময় পৌঁছাতে পারবো। সময় অনেকটা আগেই পৌঁছে যাবো স্টেশনে আশা করি। রাস্তায় একটি চায়ের দোকান দিকে দাঁড়িয়ে গেলাম, সবাই মিলে একটু চা বিরতি নিয়ে নিই। এখন বিকেল 4:30, আমরা NGP স্টেশনে পৌঁছে গেলাম। অনেকটা ঘুরে আসা, তারপর রাস্তার জ্যাম, সবকিছু পার করে সময়ের আগে পৌঁছে দেওয়ার জন্য ড্রাইভার দাদাকে ধন্যবাদ দিয়ে বিদায় জানালাম। আমরা 7:45-এর দার্জিলিং মেল ধরব। আমাদের ট্রেন দার্জিলিং মেল 7:25-এ 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। রাতে খাবার জন্য স্টেশনের বাইরে শুভঙ্কর হোটেল থেকে চিকেন মোমো প্যাক করে নিয়ে নিয়েছি। আমরা আমাদের নির্ধারিত কামরাতে উঠে বসলাম। 7:50 বাজে আমাদের ট্রেন ছাড়লো। এবারের মতো পাহাড়ে ভ্রমণের গল্প এখানেই শেষ হলো। পরের বার অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেল মেমোরেবল ট্যুর সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন।